মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এবং রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, ফাঁক ফোকর গলে চলছে ভবনের মিশ্র ব্যবহার, কাঁচ বা এসি নিয়েও নেই কোনো নীতিমালা, সংশোধনীতে লাগাম টানার আশ্বাস সংস্থাটির। ভোরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক, সাধারণ নাগরিকও। বিশ্বশান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় 35,000 মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিফ যাওয়া, যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনাজপুরের গোড়ে শহীদ এবং শোলাকিয়া ঈদগাহ ময়দান সহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। পরে মুসলিম উম্মার সুখ, শান্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী মানুষ। জাতভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবছর 197তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। আল্লাহ পাক যেন বিশ্ব মুসলমানের মধ্যে শান্তি এবং আমাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, নাগরিক দায়িত্ব পালন করি। যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে
তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে। সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ। যুদ্ধ বিগ্রহ সংকটে যেমন অর্থনৈতিক মন্দায় ভুগছে বিশ্ব, তেমনি অর্ধাহারে অনাহারেও অনেক মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন স্থানে। ত্যাগের মহিমায় আলোকিত হয়ে তাই ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগির আহ্বান জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার সকালে বঙ্গভবনে সমাজের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে গণভবনেও প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের আশায় বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা উৎসবের এই দিনে সমাজের খুশির রেশ যেন ছুঁয়ে গিয়েছিল রাষ্ট্রপ্রধানের বাসভবন বঙ্গভবনেও। ঈদের সকালে নামাজ শেষে বঙ্গভবনে যান সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি সস্ত্রীক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সবার সঙ্গে। এরই ফাঁকে গণমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রপতি। তার আহ্বান, যুদ্ধ কিংবা দুর্যোগের কারণে নিপীড়িত মানুষের উদযাপনে যাতে ভাটা না পড়ে সেজন্য এগিয়ে আসতে হবে বিত্তবানদের। সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঈদের সকালে দলীয় প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর নেতারা ফটো সেশন করেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধানের সঙ্গে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না, বরং সরকার সেন্ট মার্টিনে অস্থিরতার বিষয়ে স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিজের প্রভুত্ব বিলিয়ে দিয়ে সরকার মিয়ানমার ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলাদা দুটি অনুষ্ঠানে এ কথা বলেন দলটির নেতারা। পরিবার, পরিজন ও প্রতিবেশী ছাড়াও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। ঈদ আনন্দে যুক্ত হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য মিয়ানমারকে কিছু বলার সাহস পাচ্ছে না। ক্ষমতাসীনদের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো গুজব ছড়াচ্ছে না। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। এদিকে ঈদের দিন সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কোনো প্রতিবাদ না করে বরং অন্য দেশের কাছে নিজেদের প্রভুত্ব বিলিয়ে দিয়েছে। মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এই কারণেই এরা আজকে সুযোগ নিচ্ছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের মানুষ রাজনৈতিক ও অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকে খারাপ আছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির শীর্ষ নেতারা। সোমবার রাতে তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। সাক্ষাৎ শেষে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ অর্থনৈতিক দূরতার কষ্টে আছে,
আনন্দের সঙ্গে তারা ঈদ উদযাপন করতে পারেননি। দীর্ঘদিন পর জনসম্মুখে আসা খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন কেবল। আলাপকালে দেশের মানুষের জন্য দুঃখ প্রকাশ করেছেন চেয়ারপারসন। সাক্ষাতের সময় জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ঈদের মধ্যে আমাদের নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু এখানে কিন্তু আমরা রাজনীতি নিয়ে আলাপ করি না। তবুও দেশের মানুষের যে আজকে অর্থনৈতিক অবস্থা, দৈন্যতা এবং আজকে যে ঈদ সকলের সেইভাবে আনন্দের সাথে করতে পারেনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন, দেশের মানুষকে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 9টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে। জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরে। কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকে বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এই রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত বিএনপি নেতাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। 28 অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত 13 জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ 4টি মহানগর সহ 9টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের 260 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছেন। ব্যর্থতার দায়ে নয়, বরং নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই দলের মধ্যে এ পরিবর্তন। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়ায় চলে না, এটা তো এই সংগঠনগুলো নির্দিষ্ট মেয়াদের শেষ হলে পরে নতুন করে কমিটি করতে হয়, এটাই তো নিয়ম। হোগলাপাতায় নতুন দিনের স্বপ্ন বুনছেন নীলফামারীর হাজারো প্রান্তিক নারী। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। টাকা দিয়েও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করানো গেল না নগরবাসীকে। শতাধিক স্বেচ্ছাসেবী মাংস পরিবহনের ব্যবস্থা প্রণোদনা নিয়ে বসে থেকেও সাড়া মেলেনি সাধারণ নাগরিকের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের এই মাঠটি এবারের পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়। কোরবানির কাজ আরও সহজ করতে প্রস্তুত রয়েছে 300 স্বেচ্ছাসেবী। সবচেয়ে বড় আকর্ষণ, মাঠে কোরবানি দিলেই উপহার হিসেবে দেয়া হবে জনপ্রতি 1000 টাকা। অপেক্ষা কেবল নগরবাসীর। যারা এখানে মাঠে গরু কোরবানি দেবে, গলা শুকিয়ে যাবে, এই জন্য আর কি দিতেছি সবটাই। এত সুবিধা থাকার পরও 600 গরু নির্ধারিত স্থানে সোমবার দুপুর পর্যন্ত গরু এসেছে মাত্র 50টির মতো। এখানে আনার সুবিধা হচ্ছে গরুর বজ্রগুলো এখান থেকে পরিষ্কার করে এবং গরু কাটা যাবে। সবকিছু, পানি পেয়েছি, ড্রিঙ্কস পেয়েছি, খোলা জায়গা পেয়েছি। এত আয়োজনের পরও নির্ধারিত স্থানে না যাওয়ার পেছনে নগরবাসী দায় চাপাচ্ছেন প্রচারণার অভাবকেই। এটা যদি ওইভাবে বাধ্য করা হয়তো সবাই ওখানে যাইতো, কিন্তু সেটা সবাই মানে না। নির্ধারিত স্থানে কোরবানির পশু আনতে না পারার বিষয়টি অকপটেই স্বীকার করেছেন উত্তর সিটির মেয়র। আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে, এই জন্য যে রোডে যদি পিচ নষ্ট হয়ে যায়
সাথে সাথে এটিকে আবার ঠিক করে দিতে হবে। 2015 সালে সর্বপ্রথম পশু কোরবানির নির্ধারিত স্থানের এই ধারণা নিয়ে আসে 2 সিটি কর্পোরেশন। এত বছরেও এই পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পেছনে কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পর পশুর বর্জ্য অপসারণে 6 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটির লক্ষ্য 24 ঘন্টা। উত্তরের কর্তৃপক্ষের দাবি তারা শতভাগ সফল হয়েছেন। এবার ঈদে 6 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাতে খুদে বার্তার মাধ্যমে উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছেন তারা। এজন্য কাজ করেছে প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী। স্বল্প সময়ে বর্জ্য পরিষ্কার হওয়ায় স্বস্তি জানান বাসিন্দারাও। সিটি কর্পোরেশন থেকে ব্যাগ দেওয়া হয়েছে, যার যার ভোরের ময়লা বর্জ্য পদার্থ ওইগুলো ওইখানে রাখা হয়েছে, নির্ধারিত জায়গা রাখা আছে। দুপুরবেলা নিয়ে গেছে কিছু গাড়িতে, প্রায় 95% ক্লিয়ার, 5% থাকতে পারে পরকে যারা করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দেশের বাইরে ভার্চুয়াল মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলরদের দিচ্ছেন বর্জ্য অপসারণের নির্দেশনা। কার্যক্রম ইতিমধ্যে চলছে এবং সফলভাবে চলছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। উত্তরের মতো 6 ঘন্টায় বর্জ্য অপসারণ করতে না পারলেও বেঁধে দেওয়া 24 ঘন্টার মধ্যে কাজ শেষ করার প্রত্যয় তাদের। এরই মধ্যে অধিকাংশ ওয়ার্ডের বর্জ্য অপসারণ হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির কর্মকর্তারা। এবার এ সিটির বর্জ্য অপসারণে কাজ করছে 9,000 পরিচ্ছন্নতা কর্মী। আমাদের ওয়ার্ড সবথেকে বেশি পরিষ্কার। আমরা সঙ্গে সঙ্গে যখন ময়লা পরিষ্কার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠাই দিচ্ছি। পরিষ্কার করতে আছে, আমাদের ভ্যান আছে, গাড়ি নিয়ে আসলে আমরা ভ্যানের মধ্যে আমরা ডাম্পিংয়ের ময়লা হালাই দিয়েছি। আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড পরিষ্কার এখন বর্তমান নাই। কে কত আগে কার ওয়ার্ড পরিষ্কার করতে পারবে সেটা কিন্তু কন্ট্রোল রুম থেকে পর্যায়ক্রমে জানা হচ্ছে। এরপরও কুরবানির বর্জ্য থেকে গেলে সিটি কর্পোরেশনের হটলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবে নগরবাসী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় অপহরণ হওয়া 4 বাংলাদেশি নির্মাণ শ্রমিক দেশে ফিরেছেন। গত 11 মার্চ তারা লিবিয়ায় অপহরণ হয়। এরপর পরিবারের কাছে দাবি করা হয় মুক্তিপণ, আর তাদেরকে করা হয় নির্যাতন। কিন্তু মুক্তিপণ দিতে না পারায় পরিবারের সাথে বন্ধ হয় যোগাযোগ। পরবর্তীতে লিবিয়ার সেনা সদস্যরা তাদের উদ্ধার করে দেশে পাঠান। আর দেশে ফিরে তারা অপহরণের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন সবার কাছে। আমিনুল ইসলামের ছবিতে জিআই সমাপ্তর রিপোর্ট। লালমনিরহাট ও কুড়িগ্রামের 4 বাংলাদেশি নির্মাণ শ্রমিক লিবিয়ায় অপহরণের 3 মাস পর মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরেছেন। এদের মধ্যে একজন আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন, আর বাকি 3 জন এখন নিজ গ্রামের বাড়িতে। তাদের দেখতে ছুটে আসছেন প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আর তারাও সবাইকে কাছে পেয়ে বলছেন লিবিয়ায় অপহরণের পর নির্যাতনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ওরা বাংলাদেশে ইমু নাম্বার চাইলো, যাই হোক ইমু নাম্বার দিলাম। ওরা আমাদের যারা শিখিয়ে দেয় যে বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকা দেয়। তারপর আমাদের ওইখানে মারধর অনেক করে, মারধর করতেছে আর বলতেছে দেখাইতেছে, বাড়িতে দেখাইতেছে, বলে যে 5 লাখ কোটি টাকা লাগবে। আরেকজন এসে বলে যে 10 লাখ টাকা লাগবে। পর বাড়িতে কান্নাকাটি করে অস্থির, না হলে আমাদের মারি ফেলার হুমকি দিচ্ছিল। লিবিয়া থেকে আমার জীবনধন ফিরে আছে, বাবা মার কোলে ফিরে পাইছি। এখন নিয়ত নিয়েছি আমি দেশে কিছু করে খেতে চাই। আমি অভিভাবকরা জানান সন্তানকে ফিরে পাবেন ভাবতেই পারেননি তারা, আর যখন ফিরে পেয়েছেন কখনোই পাঠাবেন না বিদেশে। খুব চিন্তায় আসলাম, বলে আমার সবার ঘর তার ফিরি পাবার নয়। তা আল্লাহর রহমত, আল্লাহ আমার সবার ঘর ফিরি পাচ্ছি। ছেলে আমার বুকত ধন বুকত আসছে বাবা। এখন ছেলে আমার দেশ হতে করি খাইবে, কোনো আর চিন্তা ভাবনা নাই বাইরে পাঠার জন্য। সরকারি ব্যবস্থাপনায় কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়ার পরামর্শ সচেতন নাগরিক কমিটির। বেসরকারি ব্যবস্থা যাচ্ছে বলেই এই অপহরণগুলি হচ্ছে বা এই অনিয়মগুলি তৈরি হচ্ছে। এটা সরকারি ব্যবস্থা যদি নিয়ে আসা যায় তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা, প্রতারণার শিকার তারা হতে পারবে না। উদ্ধার হওয়া 4 বাংলাদেশির অভিযোগ, লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের লিবিয়া প্রবাসী মিজানুর রহমানের নেতৃত্বে এ অপহরণ করা হয়। জিআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। ভোরের সময় আরও থাকছে রেকর্ড বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ভাসছে সুনামগঞ্জ, বাড়ছে সুরমা জাদুকাটার পানি, কুল উপচে পানিবন্দী লক্ষাধিক মানুষ। আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, বছরের পর বছর ধরে দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা মিশ্র ব্যবহার হওয়া ভবনের ব্যাপারে নিষ্ক্রিয় রাজুক। রাজধানী জুড়ে মানহীন কাঁচের ভবন ও
অপরিকল্পিত এসির ব্যবহার চোখে পড়লেও এ বিষয়ে নেই কোনো বিধি বা নিয়মের বেড়াজাল। তবে চলতি বছর বিধিমালা সংশোধনের মাধ্যমে এ সকল অনিয়মে লাগাম টানার কথা জানিয়েছে রাজুক। যদিও বিশেষজ্ঞদের মত, নিয়মিত তদারকি করা না হলে বিধিমালা সংশোধন কোনো কাজেই আসবে না। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। একই ভবনে ক্লিনিক, বিপণী বিতান, আবার রেস্তোরাঁও। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালার ফাঁকফোকরের সুযোগ নিয়ে রাজধানী জুড়ে দেদারসে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য ভবন। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা 2023-এ ভবনের ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হলেও নেই মিশ্র ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা। বাণিজ্যিক ও বিপজ্জনক ব্যবহারের ভবনকে পৃথক করা হলেও এতে হোটেল ও রেস্তোরাঁর কথা উল্লেখ নেই। বছরের পর বছর এভাবে চললেও মাথা ঘামায়নি সরকারি সংস্থাটি, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘটছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো বেদনাতুর ট্র্যাজেডি। রেস্টুরেন্টটা কিভাবে চলবে বা পরিচালনা হবে, এটা একটা প্রপার নীতিমালা দরকার। রাজুক অবশ্যই চেষ্টা করলে পারবে, পারবে না যে না কোনো শব্দ নাই, রাজুক পারবে, কিন্তু দেখা যাচ্ছে রাজুকের উপরে দেওয়া অনেকে খবরদারি করে। মিশ্র ব্যবহারের পাশাপাশি মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহারেও কোনো নির্দেশনা নেই বর্তমান বিধিমালায়। তবে চলতি বছরে তা সংশোধনের কথা জানিয়েছে রাজুক। স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে। যে ভবনগুলি ইতিমধ্যে নির্মিত হয়েছে অথচ কোনো কর্তৃপক্ষ নেই সেই ভবনসমূহ সরজমিনে তদারকি করে কোনো ক্ষেত্রে ভিজুয়াল ইন্সপেকশন করা হবে। ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন পত্রের পাশাপাশি প্রতি 5 বছর পর পর ব্যবহার সনদপত্র নবায়নের প্রতি জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নের ঘাটতি রয়েছে রাজুকের, কারণ বর্তমান বিধিমালা এর উল্লেখ থাকলেও নেই বাস্তবায়নের নীতিমালা। রাজুক যতই নতুন নিয়ম করুক কিছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট রাজুক প্রপারলি হ্যান্ডেল করবে। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আবার চেক করতে হবে প্রত্যেক তালায় তালায় যে কাঠামোগত নকশা, ফায়ারের যে সমস্ত প্ল্যান ঠিক থাকার কথা এবং ইলেকট্রিক্যাল, এগুলো সবগুলো চেক করে সেটা যা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং যা ডিজাইনে ছিল এক আছে কিনা রিপোর্টগুলো দেখে কিন্তু রাজুক ফাইনাল অকুপেন্সি সার্টিফিকেট, কিন্তু রাজুক কিন্তু এটা একেবারেই ব্যর্থ। ব্যবহার সনদপত্র ত্বরান্বিত করতে তৃতীয় পক্ষ নিয়োগের কথা জানিয়েছে রাজুক। রাজধানীর 20 লক্ষাধিক নির্মিত ভবন পরীক্ষায় দরকার প্রকৌশলীর তত্ত্বাবধান। তাতে ঠিক কত বছর সময় লাগবে রয়ে যায় প্রশ্নটা। তার আগেই হয়তো অনিয়মের দৌরাত্মে মাথা উঁচু করে দাঁড়াবে আরও অসংখ্য ভবন। তবে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মন্তব্য, স্বার্থান্বেষী মহল জিয়ে রাখবে মর্জি মাফিক ভবন নির্মাণের ধারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ বিসর্জন দিয়ে দাবি আদায়ে মানববন্ধন করেছে 17তম বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে এনটিআরসি কর্তৃক প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিতরা। এ সময় দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বলেন, এনটিআরসির গাফিলতির কারণে রাস্তায় রাস্তায় আবেদনের দাবিতে ঘুরতে হচ্ছে তাদের। 1 বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লাগায় ক্ষোভ জানান বক্তারা। এ সময় দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দাবি আদায় না হলে আগামী 23 তারিখ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। আগামী বছর গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন রংপুর ও নীলফামারী উদ্যোক্তারা। গ্যাস সঞ্চালন পাইপলাইনের কাজ শেষ 40%। এখন ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন ও সরবরাহ পাইপলাইনের কাজ বেশ জোরে সোরে করছে পিজিসিএল। ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে রংপুর অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে, হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 8, 12 ও 16 ইঞ্চি ব্যাসের 100 কিলোমিটার হাই প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েল্ডিং, র্যাপিং ও লেইং এর কাজ। এই পাইপলাইন দিয়ে 140 পিএসআইজি প্রেসারে গ্যাস প্রবাহ হবে। ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরেশোরে কাজ করছে পিজিসিএল। এখন পর্যন্ত প্রায় 40% বিতরণ পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে, আর প্রকল্পের ভৌত অগ্রগতি 60%। 2025 সালের জুনে কাজ শেষ হওয়ার পর গ্যাস সংযোগ নিতে পারবে স্থানীয় শিল্প কলকারখানা। পিজিসিএল বলছে 2025 সালে গ্যাস ডিস্ট্রিবিউশন পাইপলাইনের কাজ শেষ হওয়ার পর করা হবে কমিশনিংয়ের কাজ। এরপরই সংযোগ দেওয়া শুরু হবে গ্রাহক পর্যায়ে।
প্রাথমিক অবস্থায় ইপিজেড, ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন। তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না। 25 সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে, দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের হবে, সার্কুলার হবে, সার্কুলারের পরে সংযোগ দেওয়া হবে। উত্তর এপিজেড চিনিকলক কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে, যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, একই সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল। সারা বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী আছেন, বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে সস্তা শ্রম আছে। কৃষির যে পণ্য উৎপাদিত, ধান, চাউল, এগ্রিকালচার যে আলু, নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্ট আমরা দেশে বিদেশে রপ্তানি করতে পারবো, নতুন শিল্পকণা গড়ে উঠবে। 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে শিক্ষা প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ফরিদপুরের 50টি ভূমিহীন পরিবার পেল ঈদ উপহার। দুপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মধুখালী উপজেলার বোয়ালি আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। 10 কেজি চাল, ডাল, তেল, চিনি, মশলা সহ বিভিন্ন সামগ্রী ঈদের দিন উপহার পেয়ে খুশি বাসিন্দারা। টানা বৃষ্টিতে ফিকে হয়ে গেছে সিলেটবাসীর ঈদ। অবিরাম বৃষ্টিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলার প্রত্যেকটি ওয়ার্ড সহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে যায়। এতে বিপাকে পড়েন রোগী, স্বজন ও চিকিৎসকরা। রাতভর ভারী বর্ষণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ঈদের দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31, 27 নম্বর ওয়ার্ড সহ 4টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানির উপরে ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। নিচতলা কোনো চিকিৎসা পাচ্ছি না, ব্লাডের জন্য খুবই সমস্যা আছে, এমনকি ব্লাডটা নিজেদেরটাও টেস্ট করতে পারতেছি না। চতুর্দিকে পানি আইতাছে, পানি কোনো পানি মাঝে পাওয়া জলের স্যার, ওই একটা সমস্যা। বাথরুমের অসুবিধা, তাছাড়া পানিও আনতে পারেন না বাইরে থাকিয়া। প্রশাসনিক ব্লক সহ নিচতলায় অবস্থিত বিভিন্ন অফিস যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নিচে তোলাতে পানি, আমাদের মূল যে সাবস্টেশন সেটাকে বন্ধ রেখে আমাদের বিকল্প আরেকটা সাবস্টেশন আছে, যেটা আমাদের উঁচু স্থানে অন্য বিল্ডিংয়ে, ওইটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করেছে। আবহাওয়া অফিস সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের অধিকাংশ নির্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। এদিকে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা জাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। আবহাওয়া অফিসের 3 দিনের বৃষ্টির পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে বিপদগ্রস্তদের মাঝে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে তলিয়ে, ভোগান্তিতে সাধারণ মানুষ। সোমবার দিনভর বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর, উকিলপাড়া সহ পৌরসভার 9টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের বাড়িঘরে। জগন্নাথপুর, সলেমানপুর, ছাতক, শক্তিয়ার খলা সহ 6টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের বাড়িপাত স্টেশনের লাউয়েরগড়ে 228 মিলিমিটার, ছাতকে 195 মিলিমিটার, সুনামগঞ্জে 365 ও দিরায়ে 66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়া অফিসের 3 দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আমরা ডুবে মরিতেছি, আমরা ঘর বাড়িতে হয়েছে পানি তলিয়ে গেছে। 4 বস্তা চাউল আছে, চাউল ভিজে গেছে, খোলা পানি খাওয়ানোর কিছু নাই। রাস্তার মাঝে 2 হাত হয়ে গেছে। এক
এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা সংস্থাটির। নদীর পানি বিপদসীমার 20 থেকে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলার ছোট বড় 137টি হাওর এখন পুরোপুরি পানিতে টুইটুম্বুর। কুল উপচে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সুনামগঞ্জ। পুরো দেশ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন মানবেতর দিন কাটছে খুলনার 8 উপকূলীয় উপজেলার মানুষের। ঈদ যেন কষ্ট আরও বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের। ঝড়ের প্রায় 3 সপ্তাহ পর বিধ্বস্ত অবস্থায় রয়েছে অনেকের বাড়িঘর। বিস্তারিত রিপোর্টে। গত 26 মে খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের 8 উপজেলার 32,000 বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। ভেসে যায় বহু চিংড়ি ঘির। গত 3 সপ্তাহে এসব পরিবারের সদস্যরা টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। ঈদ যেন তাদের খুশির বদলে যন্ত্রণা বয়ে এনেছে। ঈদে নতুন পোশাক কিংবা ভালো খাবার কোনোটাই নেই দুর্গত মানুষের। ঈদের জন্য কোনো সহযোগিতাও পাননি অধিকাংশই দুর্গত মানুষ। সেদ্ধ চালের যে সামান্য সহায়তা পেয়েছেন তা দিয়েই কোনো রকম রান্না হয়েছে বেশিরভাগ পরিবারই। এখনো সরকারি সহায়তা পৌঁছায়নি অনেক এলাকায়। প্রতি ঈদে নাতি গো, পোলা গো, জামা কাপড় কিনে দিই, এবার পারি না। রিমেলের কারণে মধ্যবিত্ত যারা আগে কুরবানি দিতে, এখন তাদের আর দেওয়ার সুযোগ নেই। ঘরবাড়ি শেষ, ভাঙ্গে ছুটে গেছে, ডাব্বে ডুবে গেছে। অবশ্য শিগগিরই ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য আমরা কিছু করি, এটি আমার মনে হয় যে এই কোরবানির আমাদের জন্য বড় শিক্ষা হতে পারে। যদি কোনো গ্রামে পরিবার বঞ্চিত হয়ে থাকে, হওয়ার কথা নয়, সেটা আমরা খোঁজখবর নিয়ে তাকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসবো। নিশ্চয়ই কেউ বাদ যাবে না। সরকারি বেসরকারি হিসেবে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের 15 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শামিমা শাম্মী, সময় সংবাদ। দেশে খাদ্য চাহিদার বড় যোগান চরাঞ্চলগুলো থেকে আসলেও দুর্গম যোগাযোগ ও দুর্বল বাজার ব্যবস্থাপনার কারণে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক। তাদের অভিযোগ, চর থেকে পণ্য ফরিয়াদের মাধ্যমে মূল সড়কে উঠলেই বেড়ে যাচ্ছে দাম, আর এর পুরো সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। যদিও সমবায় প্রতিমন্ত্রী বলছেন, চরাঞ্চলের কৃষকদের পণ্য বাজারজাত করতে আলাদা জোন তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। তিস্তার বিস্তীর্ণ চরে এখন নানা ফসলের সমারোহ। বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে দেশের খাদ্য চাহিদা যোগানে বড় ভূমিকা রাখছেন চরাঞ্চলের কৃষকরা। তবে দুর্গম যোগাযোগ আর দুর্বল বিপণন ব্যবস্থার কারণে পাইকার ও ফরিয়াদের উপর এখনও নির্ভরশীল চরের কৃষকরা। তারা জানান, প্রান্তিক কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য কিনে অধিক লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। অথচ হাড়ভাঙ্গা খাটুনি করেও ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। যোগাযোগ সংযোগ নাই হিসেবে আমরা এই যেগুলো পণ্য করি তাতে সেই পণ্যের দাম আমরা ঠিক মতো পাই না। ফরিয়ারা যে আমাদের কাছ থেকে নিয়ে যায় তারা অনেক কম মূল্য, কিন্তু আমাদের কোনো উপায় থাকে না, তাদেরকে ছাড়া অন্য কোথাও আমরা বিক্রি করতে পাই না, এরকম কোনো ওয়ে আমাদের কাছে নাই। ফসলগুলো ওঠানোর পরেও আমরা সঠিক ন্যায্য মূল্যটা না পাই, তাহলে আসলে খারাপ লাগাটাই আমাদের বিষয়। তবে পল্লী উন্নয়ন একাডেমি বলছে, মেকিং মার্কেট ওয়ার্ক ফর দি চর নামে একটি প্রকল্পের মাধ্যমে চরের কৃষকদের নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমরা একটি বড় প্রকল্প আমরা নিচ্ছি, যেটা সারা বাংলাদেশের যে 32টি জেলায় চর রয়েছে, এই চরের একটি প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান তৈরি করব। কৃষকরা উৎপাদিত পণ্য যাতে সহজেই বাজারজাত করতে পারেন, সে লক্ষ্যে ইতিমধ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সমবায় প্রতিমন্ত্রী। আমরা আমাদের সম্পদগুলোর সঠিক ব্যবহার করার চেষ্টা করছি, যেখানে আমরা এই সম্পদগুলো নিয়ে মার্কেটিংয়ের ব্যবস্থা করে দেবো, বড় মার্কেটিং হাব করে দেবো। প্রতি বছর শুধু রংপুর বিভাগের বিভিন্ন চরে প্রায় 40,000 কোটি টাকার ফসল উৎপাদন হয়ে থাকে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের বিরলের ঠেপা নদীর তীর সংরক্ষণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি ব্লক এবং নিয়ম না মেনেই করা হচ্ছে প্রকল্পের কাজ। সরেজমিন পরিদর্শন করে অনিয়ম বন্ধের নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের নভেম্বরে শুরু হয় দিনাজপুরের বিরল উপজেলার ঢেপা নদীর 1 কিলোমিটার তীর সংরক্ষণের কাজ। অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্লক তৈরি এবং নিয়ম না মেনে করা হচ্ছে প্রকল্পের কাজ।
পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর ডাম্পিং জোনে 40 ইঞ্চি সাইজের এবং প্লেসিং জোনে 40 ইঞ্চি এবং 35 ইঞ্চি সাইজের ব্লক ব্যবহার, ব্লকের নিচে 3 থেকে 4 ইঞ্চি পুরো উন্নত মানের খোয়া ব্যবহার করার কথা ছিল, কিন্তু নিয়ম মেনে কাজ না করায় এরই মধ্যে কিছু অংশে ভেঙে গেছে। এর প্রতিবাদ করে মানসম্মত কাজের দাবি এলাকাবাসীর। এখানে ব্লকের কাজ একেবারে খুবই নিম্নমানের, ব্লকগুলা যে মানে খারাপ যে ভাঙতেছে নতুন অবস্থায়। একটু বন্যা আসলেই এই সিঁড়িগুলা দেখেন, সিঁড়িগুলা মানে চলে আসবে, নেমে আসবে। চলতি মাসে একাধিকবার প্রকল্প এলাকায় পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় অনেক অংশের ব্লক ভাঙা দেখতে পান তারা। অনিয়মের বিষয়টি স্বীকার করেন শ্রমিকরা। পাশাপাশি পরবর্তীতে শিডিউল মোতাবেক কাজ করার কথা জানান ঠিকাদার। 40 মাইল দেওয়ার কথা ছিল, 35 দিয়েছে, এটা তুলিয়ে নিয়ে আবার 35-এর জায়গা দিতেছে, ওই জায়গায় আবার 40 দিবে। সামান্য যে মিস্ত্রিদের অবহেলার কারণে যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো আমরা নিরসন করে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখবো। পানি উন্নয়ন বোর্ড জানায় সরকারি নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পরিদর্শন করে এই ত্রুটি বিচ্যুতি সংশোধন হয়েছে কিনা এটা দেখে তারপর তাদেরকে পরবর্তী বিল প্রদান করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঢেপা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 14 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। এর শেষে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদে পেরিয়ে গেলেও কিন্তু আবার ঈদ শেষে মানুষ কিন্তু কর্মমুখী হতে শুরু করেছে। অনেকেই বলছেন যে যেহেতু আসলে কর্মদিবস শুরু হতে একটু সময় লাগবে, তারপরেও যে ভিড় ভাট্টা, যে মানুষের কষ্ট, এগুলা আসলে লাঘব করার জন্য কিন্তু মানুষ এখন কর্মমুখী হচ্ছে। শুধু কর্মমুখী না, মানুষ কিন্তু আবার শহর থেকে গ্রামেও ফিরছে তাদের স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। পাটুরিয়া দৌলতদিয়া নরুটে এবং আরিচা কাজিরহাট নরুটে আমরা দেখছি যে হারে কিন্তু মানুষের ঢাকামুখী হচ্ছে, একই হারে আবার মানুষ কিন্তু তার দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে যাচ্ছে। তবে সকলেরই মুখে একটা আনন্দের ছোঁয়া রয়েছে। তবে সবচেয়ে বেশি আনন্দ ছোঁয়া রয়েছে যারা এখনো কালকে দেশের বাড়িতে যেতে পারেনি, আজকে তারা স্বজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য তারা দেশের বাড়ি যাচ্ছে। তাদের মনটা উৎফুল্লতা বেশি রয়েছে। যারা স্বজনদের ছেড়ে এসেছেন তাদের একটু কষ্ট হচ্ছে। আমরা কিন্তু দেখছি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন তো, এবং ঘাট সংশ্লিষ্টরাও বলছেন যে এইটা বেলা বাড়ার সাথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর আমি ঘাটের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে এই যেহেতু ঈদ চলছে, ঘাটের যারা পরিবহন পারাপারের জন্য যে নৌযান অর্থাৎ ফেরি তা সচল রাখার জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু অনেক ছুটি বাতিল করেছে। তারা কিন্তু এখানেই তারা ঈদ করেছে এবং তারা এখনো কাজ করছে। যদি বলি যেমন মানুষের ভিড় এবং যানজট ভোগান্তি, এটা কিন্তু ঘাট এলাকাতে নেই। এবং সকালের দিকে যে একটা আবহাওয়া, আরামদায়ক আবহাওয়া ভ্রমণের জন্য তা কিন্তু পাচ্ছে। তবে ঘাট কর্তৃপক্ষরা বলছে যে এই যে বেলা বাড়ার সাথে সাথে 9টা-10টার দিকে যারা আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাবে এই সংখ্যাটি কিন্তু বৃদ্ধি পাবে। এবং এখন যে ফেরি রয়েছে তার থেকে কিন্তু বেশি ফেরি তারা চালাবেন এবং গতিটা বৃদ্ধি করবেন। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট নরুটে মোট 23টি ফেরি, 33টি লঞ্চ এবং কি 41টি স্পিড বোট দিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই ঈদ যাত্রা শুরু করেছিল, এখনো চলমান রয়েছে। বলবো শেষ হলেও কিন্তু ঈদের আমেজ কিন্তু চারদিকে বিরাজমান। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমা দেখতে হলে হলে বিনোদন প্রেমীদের ভিড়। মেগাস্টার শাকিব খান তুফান এনে প্রথম দিনেই বাজিমাত করেছেন। সিনেমাটি নিয়ে দর্শকদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
ঈদের দিন বিকেল মানেই অফুরান অবসর আর আনন্দ সময়, তাই তো কোরবানির পাঠ চুকিয়ে হলে হলে সিনেমা প্রেমীদের ভিড়। বহু বছর ধরেই মেগাস্টার শাকিবের সিনেমাই যেন বিনোদন প্রেমীদের ঈদের প্রধান গন্তব্য। এবার মুক্তি পেয়েছে তুফান, বিজয়ের কেতন উড়িয়ে। হল ফেরত দর্শকদের উচ্ছ্বাসই যেন জানিয়ে দিল এবার ঈদে থাকবে তুফান। যে এত বছর শাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি, মানে অসাধারণ লেগেছে। মেকিং খুব ভালো ছিল, সবকিছু অনেক ভালো ছিল। উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, সো সবকিছু মিলে ওভারঅল একদম পারফেক্ট। টোটালি একটা আন্ডারওয়ার্ল্ডের মানে একটা জগৎ, যেটা বাংলা সিনেমা এর আগে কখনোই আসেনি। তুফান টিম হলে থেকে দর্শকদের দিচ্ছেন উচ্ছ্বাস, জানাচ্ছেন তাদের প্রত্যাশার কথাও। প্রথমে ছিল 12টার শো, 12টার থেকে বাড়া এখন 21টা 22টা 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই, তো এটা খুবই ভালো। সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে। তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের, এতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং যদি এটা ব্যবসা সফল মানে সুপার ডুপার হিট হয়ে যায়, এরপর আমরা আরো বড় বড় প্রজেক্ট আমরা কাজ করব। ঈদে তুফান ছাড়াও মুক্তি পেয়েছে আরও 4টি সিনেমা। এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, সুমন ধর পরিচালিত আগন্তুক ও রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী। সবগুলো সিনেমাই দর্শকদের প্রত্যাশা মেটাবে, এমনটাই আশা সিনেমা প্রেমীদের। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে কোলাকুলির মধ্য দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হচ্ছে ঈদ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান। বিদেশের বাড়িতে ঈদ করি, কিন্তু আমরা আমাদের মন পড়ে থাকে দেশের মাটিতে। আমরা ঈদ উল আজহার নামাজ পড়ি, এখন আমরা আসছি গরু কোরবানি দেওয়ার জন্য। একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয় ঈদ উল আজহা। রাজধানী সিউল সহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইন্দোনেশিয়াতে উদযাপিত হচ্ছে ঈদ। সোমবার স্থানীয় সময় সকালে ঈদের নামাজ আদায় করেন রাজধানী জাকার্তার বাসিন্দারা। মোনাজাতে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য প্রার্থনা করেন তারা। পরে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাকিস্তানেও পালিত হচ্ছে ঈদ। দলে দলে হেঁটে চলছেন মুসল্লিরা, সারিবদ্ধ হয়ে শুনছেন খুতবা। কিছুক্ষণ পরে দাঁড়ালেন নামাজে। সোমবার স্থানীয় সময় সকালে এভাবেই ঈদ উল আজহা উদযাপন করেন পাকিস্তানের করাচি শহরের লাখ লাখ বাসিন্দা। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা, বিনিময় করেন কুশলাদিও। আজ পবিত্র ঈদ, মাত্রই আমরা নামাজ শেষ করলাম, এখন আল্লাহর নামে কোরবানি করব। চলতি বছর পাকিস্তানে কোরবানির পশুর দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও ঈদের 3 দিন ছাগল, গরু, ষাঁড় এমনকি উটও জবাই করবেন বাসিন্দারা। বন্টন করবেন আত্মীয় স্বজন ও দরিদ্রদের মাঝে। বিশ্বের 6ষ্ঠ জনবহুল দেশ পাকিস্তান। দেশটিতে বসবাসরত 24 কোটি মানুষের ভেতর 97% মুসলিম। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে একই দিন ঈদ উদযাপন করে ইন্দোনেশিয়াও। রাজধানী জাকার্তার একটি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের লোকজন। এদিন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য প্রার্থনা করেন বাসিন্দারা। ঈদের আনন্দে মেতেছেন দেশটির বাসতেন প্রদেশের বাসিন্দারা। স্থানীয় মসজিদে নামাজ আদায়ের পর পশু কোরবানি করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতে উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা। নয়াদিল্লির জামা মসজিদ সহ উত্তর ও দক্ষিণ ভারতেও ঈদের আনন্দ। কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় জেলায় ত্যাগের মহিমায় পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব। প্রতি বছরের মতো এবারও শহর রেড রোডে হাজার হাজার মুসল্লি
জামাতে ঈদের নামাজ আদায় করেন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। রাজধানী দিল্লির জামা মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। জামা মসজিদ ছাড়াও দিল্লি ও এর আশেপাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও শরীক হন হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। এদিকে তীব্র গরম উপেক্ষা করে এভাবেই কলকাতার রেড রোডে ঈদের জামাতে শরীক হয়েছিলেন হাজার হাজার মুসল্লি। এর আগে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে এই জামাতে অংশ নিতে দলে দলে মুসল্লিরা সমবেত হন। জায়নামাজ বিছিয়ে মহান আল্লাহর কাছে পড়তে থাকেন দোয়াও। স্থানীয় সময় সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে করেন ঈদের নামাজ আদায়। आप सबको ईद मुबारक। अल्लाह ताला सलामत रखे, सबको हमको खुश रखे। ভালো লাগে, বড় জামাত হয় আর পুরো কলকাতা থেকে লোক এখানে আসে। আমাদের এই উৎসবটা সবার উৎসব, সব ভালো করে কাটান, এটা আমাদের শুভেচ্ছা থাকলো। কলকাতার রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান, ট্যাংরা সহ প্রায় 10টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় আয়োজনে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কলকাতার খেলাফত কমিটির আয়োজনে মূলত কলকাতার এই ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার এই নামাজ। আর সেখানে শরীক হয়েছিলেন প্রায় কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জামারায় পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে পবিত্র হজের চতুর্থ দিন। এদিন মক্কা ও মদিনা থেকে জামারায় এসে শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। এবার পবিত্র হজ পালন করেছেন 18 লাখের বেশি মানুষ। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামারাত। 3টি শয়তানকে পাথর মারতে লক্ষ লক্ষ মানুষ মক্কা থেকে অথবা মিনার তাবু থেকে এখানে আসছেন। আজকে জিলহজের 11 তারিখ। আজ শয়তানকে পাথর মারার মাধ্যমে হজের চতুর্থ দিন শেষ হলো। বিশ্বের 200টির মতো দেশের প্রায় 18 লক্ষেরও বেশি মানুষ এবার পবিত্র হজ আদায় করতে এসেছেন। বাংলাদেশ থেকে প্রায় 85,000 মানুষ এবার পবিত্র হজ পালন করতে এসেছেন। লক্ষ লক্ষ হাজি এক উদ্দেশ্য নিয়ে চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সকলের হজকে কবুল করেন। আজকে জামারাত তথা শয়তানকে পাথর মারছেন হাজিরা। ছোট শয়তান, মাঝারি শয়তান এবং বড় শয়তানকে পাথর মারছেন তারা। 60টি করে কঙ্কর বিসমিল্লাহি আল্লাহু আকবার এর মাধ্যমে এই শয়তানকে পাথর মারছেন তারা। আগামীকালকেও ঠিক একই কাজ করবেন। 3টি শয়তানকে পাথর মেরে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এরপরেই মক্কা থেকে অথবা মিনা থেকে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং এভাবেই পবিত্র হজের কার্যক্রম শেষ করবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, জামারাত, সৌদি আরব। আবারও জানাবো সুনামগঞ্জের পাহাড়ি ঢলের খবর। সুনামগঞ্জের উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বিভিন্ন নদীর পানি বেড়েছে। এই মুহূর্তে শহরের মধ্যবাজার এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। শহরের প্রাণকেন্দ্র মধ্যবাজার এলাকায়, এই মধ্যবাজার এলাকাতে আজকে রাত্রে 3টা থেকে পাহাড়ি ঢলের পানি এসে পুরো এলাকাটা পানিতে সয়লাভ হয়ে গেছে। এখানে প্রায় 100-র মতো দোকানকোটা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা এখানে সকাল থেকে ছিলাম এবং আমরা দেখেছি এখানে কি পরিমাণ দোকানপাটে পানি ঢুকেছে এবং মানুষজন মালপত্র, দোকানের মালপত্র বের করে নিয়ে যাচ্ছেন। এখানে মধ্যবাজার, পশ্চিম বাজার সহ প্রায় 5টির মতো কমার্শিয়াল এলাকা রয়েছে এবং এই সমস্ত এলাকার দোকানপাট রয়েছে, যে দোকানপাটগুলি থেকে এখন মানুষ মাল বের করতে শুরু করেছেন। আমরা
কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে পানিটা এটা কিন্তু গত রাত্রে কোনো বৃষ্টিপাত হয়নি, সেই বৃষ্টিপাত না হওয়ার পরও এভাবে পানি বৃদ্ধি পেয়ে তাদের দোকান প্লাবিত হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন যে এই যে আপনাকে যদি একটু ঘুরে দেখাই, এটা আমরা এই যে দোকানগুলি এভাবে ঠিক প্রত্যেকটা দোকানেই পানি উঠেছে এবং সেই পানিটা অনেকটা মুহূর্তের মধ্যে বলা যায় বেড়ে গেছে। এখানে প্রায় এরকম 50টিরও অধিক দোকানে পানি ঢুকে গেছে। লোকজন দোকান থেকে মালপত্র কিছুক্ষণ আগে বের করে নিয়ে গেছিলেন। আমরা এখানে একটি প্লাস্টিকের দোকান দেখতে পাচ্ছি, এই দোকানের লোকজনে কিছুক্ষণ আগে তাদের মালপত্র নিরাপদে রাখার জন্য নিয়ে গেছিলেন। আমরা কথা বলেছিলাম তার দোকান মালিকের সাথে, তারা জানিয়েছে যে কোনো ধরনের বৃষ্টিপাত ছাড়াই হঠাৎ করে রাত্রে 3টা থেকে পাহাড়ি ঢল সুরমা নদী দিয়ে নামা শুরু হয়েছে এবং সেই সুরমা নদী দিয়ে নামার ফলেই এভাবে এই পুরো মধ্যবাজার, পশ্চিম বাজার, তেঘরিয়া সহ প্রায় পুরো সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এখন যে জায়গাটা আছি খুবই ব্যস্ত জায়গা এবং খুবই কমার্শিয়াল এলাকা, এখানে কোটি কোটি টাকার ব্যবসায়ীরা ব্যবসা করেন এবং প্রত্যেকটা দোকান দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে আছে পানির প্রভাবে। গতকালকে ঈদ গেছে, ঈদ যাওয়ার কারণে আজকে আর তারা সেভাবে দোকানের খোঁজখবর নিতে পারেনি। আপনারা যদি দেখেন যে এই যে পুরো এলাকা, এই পুরো এলাকাটাতেই শত শত দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানেই এখন হাঁটু থেকে হাঁটু পানি, কোমর পানি, কোথাও তার চেয়ে বেশি পানি রয়েছে এবং প্রত্যেকটি দোকানেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে রয়েছে কাপড়ের দোকান, হার্ডওয়্যারের দোকান, ইঞ্জিনিয়ার পার্টসের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন দোকানাদি এখানে এর পাশে, অর্থাৎ দুই পাশে প্রচুর দোকানপাট রয়েছে এবং প্রতিটি দোকানে এরকমভাবে পানিতে সয়লাভ হয়ে আছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে কোনো ধরনের বৃষ্টিপাত ছাড়াই ভারতের পানি এই সর্বনাশ করেছে তাদের। তারা জানিয়েছেন যে রাত্রেও তারা খুব অনেকটা নিরাপদেই ছিলেন, কিন্তু এখন যে অবস্থা তাদের, সেই বৃষ্টিপাত আবার শুরু হয়ে গেছে। ঠিক একটু 2 মিনিট আগে এখানে বৃষ্টি শুরু হয়েছে, পাশাপাশি পাহাড়ি ঢলও অব্যাহত রয়েছে। সেই পাহাড়ি ঢলের কারণে এখন এই এলাকাটাতে আর কতক্ষণ এভাবে থাকবে না, পুরোটাই নিমজ্জিত হয়ে যাবে না, এখানে কি চলবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে সুনামগঞ্জবাসীর কপালে কি আছে। আসলেও বৃষ্টিপাত ছাড়াও যে সুনামগঞ্জে বিনা মেঘে বজ্রপাত হয়ে অনেকটা বিনা বৃষ্টিতেই বন্যা হয়ে গেছে সুনামগঞ্জ, পুরো সুনামগঞ্জ সয়লাভ হয়ে গেছে এবং এখানে পশ্চিম বাজার, মধ্যবাজার সহ প্রত্যেকটি তেঘরিয়া, সাববাড়ি, ঘাট সহ এই সমস্ত এলাকায় অসংখ্য দোকানপাট রয়েছে। প্রত্যেকটা দোকানপাটে পানি উঠে গেছে এবং পানি ওঠার ফলে লোকজন কেউ দোকান থেকে মাল বের করতে পারছেন, কেউ বের করতে পারেনি, তালাবদ্ধ অবস্থায় রাখছেন। অর্থাৎ এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি যে করতে পারে পানি, সেটা এখনও বোঝার কোনো উপায় নেই। কারণ আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে রাত্রে বৃষ্টিপাত না হয় তারা অনেকটা নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন এবং সকালে এসে দেখেন দোকানে এই অবস্থা এবং প্রত্যেকটা দোকানে এখানে পানি ঢুকে গেছে। কাপড়ের দোকান, জুতার দোকান, প্লাস্টিকের দোকান, হার্ডওয়্যার সামগ্রী সহ ঔষধের দোকান, সমস্ত দোকানে প্লাবিত হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সুনামগঞ্জের সদর উপজেলার এসিলেন্টকে এই জায়গাটা পরিদর্শন করে আসতে, আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং সেই বৃষ্টিতে এই আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মানুষ। তারা জানিয়েছেন যে এই যে বিনা মেঘে বিনা বৃষ্টিতে যে সুনামগঞ্জ তলিয়ে যায়, এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আজকের এই ভয়াবহ যে বিপর্যয়। আমরা কথা বলেছিলাম এখানকার দোকান মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে এইভাবে পানি বাড়তে থাকলে তাদের দোকানগুলি পুরোপুরি তলিয়ে যাবে। এটি সুরমা নদীর তীরবর্তী এলাকা, এই তীরবর্তী এলাকাতেই এখন এই মহাবিপর্যয় নেমে এসেছে। তো এই ছিল সুনামগঞ্জের মধ্যবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। বিদেশি কর্মরতদের বসবাসের ক্ষেত্রে কোন শহরে কেমন খরচ হয় এর নিয়ে তালিকা প্রকাশ করেছেন মাস্টার্স কস্ট অফ লিভিং সার্ভে। 2024 সালে প্রকাশ করা তালিকায় শীর্ষে রয়েছে হংকং, এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ 10 ব্যয়বহুল শহরের অন্যগুলো হলো জুরিখ, জেনেভা, বার্সেলবার্ন, নিউ ইয়র্ক, লন্ডন, নাসাও, লস অ্যাঞ্জেলেস। বিদেশি কর্মীদের জন্য কানাডার সবচেয়ে ব্যয়বহুল শহর টরন্টো। তালিকায় শহরটির অবস্থান 92তম। এরপরে রয়েছে ভ্যানকুভারের অবস্থান। তালিকায় ঢাকার অবস্থান 140তম। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের 226টি শহরের অন্তত 200টি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসী বাংলাদেশিদের নরওয়েতে জন্ম নেওয়া সন্তানেরা মায়ের মুখে মুখে শুনে বাংলা ভাষাকে রপ্ত করছে। অনেকে আবার নাটক দেখেও শিখছে বাংলা। আবার স্থানীয় কর্তৃপক্ষও শিশুদের মাতৃভাষা শেখাতে উৎসাহিত করে প্রবাসীদের। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত।
নরওয়েজিয়ান সংস্কৃতিতে বেড়ে ওঠা এই শিশুরা বাংলা বলতে পারে বেশ সুন্দর করে। এরা সবাই এই দেশের কিন্ডারগার্টেন কিংবা স্কুলে যায়। ওরা সবাই বাংলায় কথা বলে। শিশুরা বাবা মায়ের সঙ্গে নাটক দেখেও শিখছে বাংলা ভাষা। আমি তো আমার বাবাকে অনেক শুনছি, আর নাটক দেখি না, আমি ওদের সাথে নাটক দেখি, ভালোই লাগে, এখান থেকে শিখছি। মাতৃভাষা অন্য ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে নরওয়েতে। তাই প্রবাসী অভিভাবকদের শিশুদের মাতৃভাষা শেখানোর জন্য উৎসাহিত করা হয়। আমি মার সাথে বাংলা কথা বলতে বলতেই শিখে ফেলেছি। এখানে তো আসলে কারোর সাথে বাংলা কথা বলতে পারি না মা ছাড়া। বন্ধুদের সাথে নরওয়েজিয়ানে কথা বলি, আবার কাজে আমি ইংলিশে কথা বলি। শুধু খালি মার সাথে আমি বাংলা কথা বলতে পারি। বাঙালি প্রবাসীদের ছেলেমেয়েরা নরওয়েজিয়ান সংস্কৃতিতে বেড়ে উঠলেও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তাদের আগ্রহের কমতি নেই। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। এবার খেলার খবর। টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা সাবেক টি-20 অধিনায়ক মুশফিকুর রহিমের। এদিকে এই সাফল্যকে ক্রিকেটারদের সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিফলন বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে পরবর্তী রাউন্ডে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান। হাজার হাজার মাইল দূরে সেন্ট ভিনসেন্টে তখন বিশ্বকাপের সুপার 8-এর টিকিট পেতে লড়ছে শান্ত সাকিবরা। আর দেশে বগুড়ায় ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগেই টি-20 থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম। নামাজ শেষে বিশ্বকাপ মিশনে থাকা সতীর্থদের প্রশংসাই ভাসিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের সাবেক এই অধিনায়ক। সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। তুরস্কের আনাতোলিয়ায় চলমান অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশি এই আর্চার। এবারের আসরের সেমিফাইনালে উঠে অলিম্পিক নিশ্চিত করেন তিনি। অলিম্পিকে কোটা প্লেসের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠেন সাগর। ফাইনালে উজবেকিস্তান আর্চার সাদিকভ আমিন খানের কাছে 6-0 সেটে হারেন সাগর। 5 সেটের খেলায় সরাসরি 3 সেট জেতায়, আর বাকি 2 সেট প্রয়োজন হয়নি সাদিকভের। এই টুর্নামেন্ট র্যাঙ্কিং রাউন্ডে প্রথম স্থান অর্জন করেছিলেন উজবেকিস্তানের এই আর্চার। যদিও সেমিফাইনালে কিউবার আর্চার ফ্রাঙ্কো হুগোকে 7-1 সেট পয়েন্টে হারান সাগর। ফাইনালে হারলেও টুর্নামেন্ট থেকে অলিম্পিকের কার্ডসহ রৌপ্য পদকও জিতেছেন লাল সবুজের প্রতিনিধি সাগর। হোগলাপাতায় ভাগ্য বদলেছে। গল্প বুনছেন নীলফামারীর হাজারো প্রান্তিক নারী। তাদের তৈরি হস্তশিল্প রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ অন্তত 45টি দেশে। এমনকি বর্তমানে এ শিল্পের বাণিজ্য ছাড়িয়েছে 150 কোটি টাকা। তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বাড়ির উঠানে বসে নারীরা ব্যস্ত হোগলাপাতার পণ্য তৈরিতে। এক এক ফ্রেমে তৈরি হচ্ছে এক এক রকম পণ্য। নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি, গোড়গ্রাম ও লক্ষ্মীচাপ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে এভাবেই স্থানীয় নারীরা তৈরি করছেন হস্তশিল্প। এছাড়াও এসব এলাকায় গড়ে উঠেছে ছোট ও মাঝারি কয়েকটি হস্তশিল্প কারখানা। তৈরি করা হচ্ছে 230 ধরনের পণ্য। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ অন্তত 45টি দেশে। কারিগররা জানান, পরিবারের কাজের পাশাপাশি এসব পণ্য তৈরি করে এখন স্বাবলম্বী তারা। অনেক শিক্ষার্থীও পড়াশোনার পাশাপাশি যুক্ত হয়েছেন এই শিল্পে। মহিলাদের অনেক উপকৃত হয়েছে, কারণ ওরা ঘরে বসে কাজটা করতে পারতেছে। হোগলার কাজ করার মাধ্যমে আমাদের পরিবারের কাছ থেকে টাকা চাইতে হয় না। আমাদের লেখাপড়ার খরচ আমরা নিজেই চালাই। এটা হলো হাতের উপর নির্ভর, যে যত বেশি করবে তত বেশি বেতন পাবে। হোগলাপাতার হস্তশিল্পের বাণিজ্য ছাড়িয়েছে 150 কোটি টাকা। আগামীতে আরও সম্প্রসারণে আশাবাদী উদ্যোক্তারা। এক্ষেত্রে তাদের যদি কোনো ধরনের হেল্প, ট্রেনিং বা অন্য কিছু লেগে থাকে, সেক্ষেত্রে তারা যদি আমাদের বেসিক জেলা কার্যালয়ে আসে, আমরা তাদের সর্বোত্তম সহযোগিতা করব। তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমরা প্রয়োজনে আসলে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাহায্য নিয়ে তাদের এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাটি করতে পারি। খোকসাবাড়ি, গোড়গ্রাম ও লক্ষ্মীচাপ ইউনিয়নে গড়ে উঠেছে অন্তত 6টি হস্তশিল্প কারখানা। এসব কারখানায় কাজ করেন অন্তত 4000 নারী।
শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এবং রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, ফাঁক ফোকর গলে চড়ছে ভবনের মিশ্র ব্যবহার, কাজ বা এসি নিয়েও নেই কোনো নীতিমালা, সংশোধনীতে লাগাম টানার আশ্বাস সংস্থাটির। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। কনক, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ ইনান। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।